আমি রাসেল আহমেদ আপনাদের স্বাগত জানাচ্ছি ২৪ ঘন্টায় সমসাময়িক রাজনীতির বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করি। আজকেও আলোচনা করব এবং গুরুত্ব দিতে চাই সরকার রাষ্ট্র মেরামত প্রসঙ্গে, এবং যারা এই মেরামতটি করবেন তারা নিজেরা কতটা সজাগ হয়েছেন, কতটা সংস্কারের নমুনা এরই মধ্যে তৈরি করতে পারলেন বা দৃষ্টান্ত তৈরি করতে পারলেন, সেটি নিয়ে একটু আলোচনা করতে চাই। আজকে আলোচনার জন্য আমাদের সাথে স্টুডিওতে ৩ জন বিশিষ্ট অতিথি উপস্থিত হয়েছেন। তাদের সাথে শুরুতে একটু পরিচিত হয়ে নিচ্ছি। ডান দিক থেকে শুরু করছি। ডক্টর আসাদুজ্জামান রিপন, ভাইস চেয়ারম্যান বিএনপি, আপনাকে আলোচনায় স্বাগত জানাচ্ছি। রয়েছেন জনাব রাজিকুজ্জামান রতন, সহ সাধারণ সম্পাদক বাসদ, আপনাকে আলোচনায় স্বাগত। এবং রয়েছেন জনাব সুলতান মাহমুদ, ডেপুটি এডিটর দৈনিক আমার দেশ, আপনাকে আলোচনায় স্বাগত জানাচ্ছি। আলোচনা শুরু করছি একটু রতন ভাইয়ের কাছ থেকে একটু আলোচনা শুরু করি। মাঝখানে যে আজকের গণমাধ্যমের একটি খবর হয়তো খেয়াল করেছেন, আমরা এর আগে বিভিন্ন সময় রাজনৈতিক যারা সরকারে থাকতেন, যারা রাজনৈতিক মন্ত্রী থাকতেন, তাদের গাড়ি বিলাস নিয়ে অনেক খবর হয়েছে, সমালোচনা হয়েছে। আজকে দেখা যাচ্ছে যে উপদেষ্টারাও এক একজন 2টি 3টি করে গাড়ি ব্যবহার করছেন, 4টিও করছেন কেউ কেউ, এবং এতে তারা খুব একটা নৈতিক সমস্যা দেখছেন না। আপনি দেখছেন কিনা কোনো সমস্যা? সমস্যা তো 3 দিক থেকে দেখছি আমরা। প্রথম সমস্যা হচ্ছে অর্থনৈতিক সমস্যা। আসলে আমাদের মতন দেশ কি এই 7 কোটি 7.5 কোটি টাকা দামের গাড়ি অ্যাভেল করাটাকে, ব্যবহার করাটাকে যুক্তিসঙ্গত মনে করে? আমি যদি সাধারণ মানুষের দৃষ্টি থেকে, যারা ট্যাক্স দেয় তারা, কত কোটি টাকার গাড়ি? 7.5 কোটি টাকা। আচ্ছা, এখনই এত অবাক হয়ে যায় না, আরো ঘটনা আছে। তো ফলে এটা গেল একটা অর্থনৈতিক দিক। দ্বিতীয়ত হচ্ছে নৈতিক দিক। আমরা তো একটা ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে লড়াই করেছি, তাই না? একটা দুর্নীতিবাজ সরকারের বিরুদ্ধে লড়াই করেছি, একটা জনগণের সম্পদ আত্মসাৎ করার বিরুদ্ধে আমরা লড়াই করেছি, এগুলো মেগা প্রকল্পের নামে মেগা দুর্নীতির বোঝা জনগণের উপর চাপিয়ে দেওয়ার বিরুদ্ধে আমরা কথা বলেছি। সেই সময় আমরা দেখেছিলাম যে এই গাড়ি কেনার নামে আমরা এইরকম অর্থ ব্যয় হতে দেখেছি। এবং বাংলাদেশের মতো দেশে, যেটা আমরা সমতল ভূমি বলি না, শুধু রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবান বাদ দিলে গোটা বাংলাদেশটা একটা সমতল ভূমি। এখানে 1500 সিসির বেশি গাড়ি লাগে। যদি এটা পাহাড়ি এলাকা হতো, যদি দুর্গম এলাকা হতো, তাহলে না আমরা বলতাম 4500 সিসির গাড়ি লাগবে। তাই এক একজন এইরকম আমলারা কিংবা সেই সময়ের মন্ত্রীরা কেন 4500 4700 সিসির গাড়ি তারা ব্যবহার করবেন? তো এটা তো একটা নৈতিক দিক থেকেও ঠিক নয়। যে পরিবেশের দিক থেকে যদি বলি, আমাদের কষ্টার্জিত পয়সায় বিদেশ থেকে গাড়ি কেনা বলি, এই প্রবাসী শ্রমিকদের পাঠানো টাকায় বিদেশ থেকে তেল কেনার কথা বলি, এগুলো সব মিলে এই যে একটা নৈতিক জায়গায় তো একটা ধাক্কা লাগে যে আমার যেটা প্রয়োজন নাই সেটা কেন আমি তার জন্য এই ব্যয়টা করব। তার চেয়ে বড় বিষয় হলো সাংস্কৃতিক। একজন আমলা হয়ে গেলাম, অথবা একজন উপদেষ্টা হলাম, আবার একজন মন্ত্রী হলাম, আমি জনগণের পয়সায় জনগণ থেকে আলাদা হয়ে গেলাম। আমি জনগণকে দেখাই যে তোমার টাকায় আমি তোমাকে কিভাবে আমি নিপীড়ন করতে পারি, তোমার টাকায় দিয়ে তোমার উপরে আমি দম্ভ করতে পারি। নিজের জোগাড় করা টাকা, রোজগার করার টাকা এবং সৎ পথের টাকা যদি বলি, রোজগার করতে অনেকভাবে এসালামও টাকা রোজগার করেছে। তবু রাষ্ট্র যেহেতু ব্যবস্থা করেছে, একটি গাড়ি ব্যবহার তো করতেই পারে। কেন রাষ্ট্রীয় ব্যয়টা ব্যবস্থা করবে? আমরা তো সেই কারণে এই পরিবর্তনটা চেয়েছিলাম। আমরা তো এই প্রশ্নটার মধ্যে ফেলতে চাই রাষ্ট্রটাকে। রাষ্ট্র তুমি কেন এই ব্যবস্থাটা করবা? যেখানে হাসপাতালে মানুষ চিকিৎসার জন্য ওষুধ পায় না, যেখানে সারের জন্য কৃষকদের হাহাকার হয়, যেখানে ঠিকমতো পরিবহন ব্যবস্থা না থাকার কারণে উত্তরবঙ্গের চাষিরা তাদের উৎপাদিত ফসলের দাম পায় না, আর ঢাকার ভোক্তারা তাদের জিনিস কিনতে পারে না সস্তা দামে। কেন সকালবেলা লাইন দিয়ে দাঁড়াতে হয় শুধুমাত্র কয়টা টাকা বাঁচাবে বলে এই ইয়ের জন্য, টিসিবির ট্রাকের পিছনে, কিংবা কয়টা টাকা বেতন বাড়ানোর জন্য শ্রমিকরা যখন রাস্তায় নামে তাদের উপর লাঠি গুলি কত কিছু চলে। তাহলে এগুলো তখন প্রশ্ন তোলে না। তো মানুষের মধ্যে তো প্রশ্ন তৈরি হয় বৈষম্য থেকে, অভাব থেকে মানুষের মধ্যে কিন্তু প্রশ্ন তৈরি হয় না। অভাবকে যদি মানুষ দেখে যে অভাবটা মোচনের জন্য আমরা সবাই মিলে চেষ্টা করছি, তখন মানুষ বরঞ্চ একটু স্বস্তি পায় যে আমাদের যেটা ক্রাইসিস আছে সেই ক্রাইসিসটা মোকাবিলা করার জন্য রাষ্ট্র ভূমিকা পালন করছে, আমরাও ভূমিকা পালন করছি, আমরা সবাই মিলে আমাদের ক্রাইসিস দূর করতে চাই। অভাব তখন মানুষের মধ্যে একটা ঐক্য তৈরি করে, অভাব মানুষের মধ্যে পরস্পর প্রতি একটা সহানুভূতি তৈরি করে। অভাব মানুষ, যেমন ধরুন এই যে বন্যার সময় মানুষের নিজেরা, গরিব মানুষও পকেটের টাকা দিয়ে দেয় না বন্যা ত্রাণ তহবিলে, তার মানুষের মধ্যে মানে মমত্ববোধ তৈরি করে। কিন্তু বৈষম্য মানুষের মধ্যে বিক্ষোভ তৈরি করে।
বৈষম্য মানুষের মধ্যে অপমান জাগিয়ে তোলে, বৈষম্য মানুষের মধ্যে ক্রোধ তৈরি করে যে আমরা এই দেশে, এই গরিব মানুষের দেশে, গরিব মানুষের টাকায় এই বিলাসী থেকে চলতে পারে। আগের সরকার করেছে বলে তাকে আমরা ক্ষমতা থেকে উৎখাত করার আন্দোলনে সবাই সমর্থন দিয়েছিলাম। এখনও যদি সেই কাজ করো তখন তো সেই কথাটাই হবে না, তোমার বেলায় লীলা খেলা, দোষ শুধু আমার বেলা। এই কথা যদি প্রতিনিধি সরকার বলে যে ওই বিলাসিতা তো আমরা করেছিলাম বলে আমাদেরকে আপনারা আঙুল তুলেছিলেন, এখন আপনারা যে করছেন এবং আপনারা নাকি কোনো দোষ দেখছেন না। আরে দোষ তো দেখা দূরের কথা, এটা লজ্জা দেখা পাওয়া উচিত। দোষ তো মানুষ পরে দেখবে যে দোষ হলো কি হলো না, মানুষের তো কখনো কোনো লজ্জাবোধ থাকা উচিত, এটা আমি করতে পারি না, এটা উচিত নয়, এটা ঠিক নয়। তাহলে এই বোধটা কে শেখাবে মানুষের মধ্যে? আমরা অনেক বড় বড় কমিশনের, সংস্কার কমিশনের রিপোর্ট দেবো, কিন্তু এই যে সবচেয়ে বড় সংস্কার তো হওয়া উচিত ছিল আমাদের ভেতর থেকে একটা প্রথমত বোধের সংস্কার, যে এই অন্যায় আমি করতে পারি না। অন্যরা অন্যায় করেছে বলে তাদের বিরুদ্ধে আন্দোলন করেছি, সেই অন্যায় আমি করতে পারি না। সুযোগ পেলেই আমি নিতে পারি না, আমি সুযোগ সন্ধানী নই। আমরা একটা আন্দোলনের মধ্য দিয়ে এসেছিলাম, সুযোগ সন্ধানী হলে তখন মনে হবে ও আচ্ছা, সুযোগ না পেয়ে সৎ হয়েছিলে, এখন সুযোগ পেয়ে তোমার চেহারা প্রকাশিত হয়ে গেল, এই কথা মানুষ বলবে না। ফলে মানুষের এত বড় আন্দোলনটাকে এই ঘটনাগুলো দিয়ে আমরা কালিমা লিপ্ত করতে চাই। রক্তের দাগকে আমরা কি কলঙ্কের কালি দিয়ে মুছে দিতে চাইব? এই জন্য আমি মনে করি এটা একটা সাংস্কৃতিক লড়াইও হওয়া দরকার আমাদের। জি, সংস্কার প্রসঙ্গে আবার আসবো, তবে এই প্রসঙ্গে একটু যেতে চাই জনাব আসাদুজ্জামান রিপন, একটু আপনার কাছে জানতে চাই, এই গাড়ি প্রসঙ্গে এক উপদেষ্টা বলেছেন যে সচিব তাকে দিয়েছেন তাই তিনি ব্যবহার করছেন, তিনি 3টি গাড়ি ব্যবহার প্রসঙ্গে বলছেন। একটু জানতে চাওয়া যে সচিবদেরও তো ঋণমুক্ত, সুদমুক্ত গাড়ির ঋণ দেওয়া হয়, পাওয়া গেছে যে না যৎসামান্য বোধ হয়, এবং পাওয়া গেছে এবং পাওয়া গেছে যে সচিবরাও একাধিক গাড়ি ব্যবহার করেন। বিষয়টি কেমন কিনা যে সবাই মিলেমিশে একাকার হয়ে গেছে, আবার এরকম কিছু? আপনি একবার শেষে যে লাইনটা ব্যবহার করলেন, সবাই মিলে আসলে মানে একাকার হয়ে যাওয়ার ব্যাপারটা আছে। তো আমি যেটা পর্যবেক্ষণ করি, বাট আমার কাছে যেটা মনে হয়েছে সেটা হচ্ছে যে আপনি জানেন যে 5ই আগস্টে একটা স্বৈরাচারী সরকারের পতন ঘটেছে। একটা স্বৈরাচারের পতন কখন ঘটে? একটা গণ অভ্যুত্থানের মুখে পতন ঘটে, তাই না? 16 বছরে মানুষের ক্ষোভ, যন্ত্রণা, সমস্ত কিছু বহিঃপ্রকাশ ঘটেছে আপনার 5ই আগস্টে এবং তার কয়েকদিন আগে থেকে। এখানে এই যে পতিত স্বৈরাচারের এই অপকর্মগুলো সাহায্য করেছে কি শুধুমাত্র কয়েকজন মন্ত্রী? তা তো না, তাদের পৃষ্ঠপোষকতা প্রাপ্ত অসংখ্য প্রজাতন্ত্রের, মানে প্রজাতন্ত্রের নামই তো ব্যবহার করে, প্রজাতন্ত্রের তথাকথিত আপনার এই দুর্নীতিবাজ কর্মকর্তা গোষ্ঠী, যারা বেনজির পুলিশের আইজি বেনজিরের মতো, যাদের প্রমোদ ভবনের, অসংখ্য প্রমোদ ভবনের কাহিনী আছে, যারা বিদেশে টাকা পাচার করেছে, যাদের বাগান বিলাস আছে, শুধু গাড়ি বিলাস না, বাগান বিলাস, শুধু বাগান বাড়ির বিলাস। প্রধানমন্ত্রীর পরিবারের লোকদের দেখেন না এখন, যে আপনার সব বাগান বাড়ির খবর পাওয়া যাচ্ছে। তো এই যে পতিত স্বৈরাচারের যে সমস্ত ব্যুরোক্রেসির যে এই সমস্ত সদস্যরা যারা অপকর্মে যুক্ত ছিল, জড়িত ছিল, তারা তো জানে যে 8ই আগস্টে একটা গণঅভ্যুত্থানের মুখে একটা নতুন সরকার শপথ নিয়েছে, একটা পরিবর্তন করার মানে ওয়াদা তারা দিয়েছেন, এবং কি বলে মানে সব কিছু আমূল বদলে দেবেন, এই প্রতিশ্রুতি দিয়েই তো আপনার মানে উপদেষ্টা সংস্কারের কথা বলছেন, তাই না? আচ্ছা, তো এখন এই পতিত স্বৈরাচারের মানে আপনার যে ব্যুরোক্রেসির যে সমস্ত আপনার মানে অ্যাক্টিভ এজেন্টস, ওরা নিজেদের পাপ আড়াল করার জন্য, ওদের অপকর্ম আড়াল করার জন্য, ওদের শাস্তি আড়াল করার জন্য ওরা প্রথমেই ঘুষ দিয়েছে এই উপদেষ্টাদেরকে। ওই যে বললেন সচিবরা দিয়েছে, গাড়িগুলো সচিবরা প্রস্তুত করেছে। আমি মনে করি দ্যাট ওয়াজ এ ব্রাইব ফ্রম দ্য কারাপ্ট অফিসিয়ালস। ওই সচিব শেখ হাসিনার আপনার মানে রেখা যাওয়া যে সমস্ত আপনার মানে দুর্নীতিগ্রস্ত সচিবরা ছিল, তারা মনে করেছে সরকারের কাছ থেকে ইমিডিয়েট যাতে তারা চাপের মধ্যে না পড়েন, মামলার মধ্যে না পড়েন, তাদের অবৈধ অর্থ ধন সম্পদ খোঁজাখুঁজির ঝামেলার মধ্যে যাতে না পড়েন, প্রথম একটা উপদেষ্টাদের একটা ভোগের দিকে ঠেলে দিয়েছেন। সোজা কথা নেই, ভোগের কথাই বলো, ভোগের দিকে ঠেলে দিয়েছেন। দামি দামি গাড়ি, রাজিকুজ্জামান রতন বললেন 7.5 কোটি টাকা দামের গাড়ি, এ তো আমি জীবনে স্বপ্নেও ভাবতে পারি না। মানে আমার কাছে আমি খুব বিস্ময়ের সঙ্গে জিজ্ঞেস করি যে 7.5 কোটি টাকা দামের গাড়ি, এবং 7.5 কোটি টাকা দামের গাড়ি এই দেশে আছে এবং সরকারের লোকেরা মন্ত্রীও ব্যবহার করে, এটা তাজ্জব ব্যাপার। যাই হোক, মানে তাজ্জব ব্যাপার তো বটে, এটা জনগণের সাথে প্রতারণা, সোজা কথা। তো আমার বক্তব্য বুঝলাম যে ওই সমস্ত দুর্নীতিগ্রস্ত সচিবরা যারা প্রথম মানে 8 তারিখে ভেট হিসেবে
ঘুষ হিসেবে, যেটা ইংরেজিতে ব্রাইব বলেছি, তারা থরে থরে এই সমস্ত গাড়িগুলো সাজিয়ে দিলেন উপদেষ্টার জন্য। ইট ওয়াজ অ্যাবসলিউটলি ব্রাইব। রাষ্ট্রের সম্পত্তি ওদেরকে দিয়ে প্রথম চোটে একটা আরামায়ের ভোগবিলাসের মধ্যে ঠেলে দিয়ে অ্যাটেনশন ডাইভার্ট করার, মানে টার্গেট ভিশনকে ডাইভার্ট করার জন্য উপদেষ্টাদেরকে দিয়ে দিলেন। এরপরে যেটা শুনলাম যে এক একজন 2টা 3টা 4টা করে গাড়ি ব্যবহার করে। কারণ একটা হচ্ছে যে এখানে তাদের একটা অ্যাডভান্টেজ, মানে কথিত অ্যাডভান্টেজ আছে, অনেক উপদেষ্টা একাধিক মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত। তো ফলে এরা ধরে নিয়েছেন, আমি যখন আমি নাম বললাম না, হয়তো বিশেষ ব্যক্তি বিশেষের উপরে চলে যাবে, যেহেতু তার একাধিক মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত, তিনি মনে করেছেন ওই জায়গায় যদি আরেকটি মন্ত্রী থাকতো তো তিনিও তো একটা গাড়ি ব্যবহার করতেন, যেহেতু ওই মন্ত্রী মানে অ্যাডভাইজার। তো ওখানে যেহেতু আমি একাধিক মন্ত্রণালয়ের অ্যাডভাইজারের দায়িত্ব পালন করছি, সুতরাং আমারও 2টা 3টা গাড়ি মানে ভোগ করার, বিলাস করার আমারও একটা মানে অধিকার বর্তায়। কিন্তু এদের বিবেক এত নিচে নামবে কেন? তারা কি জীবনে এই জাতীয় গাড়িতে চড়েছেন? আমি যদি এইভাবে প্রশ্ন করি, এর মধ্যে কিছু এক্স ব্যুরোক্র্যাট আছে, বিশেষ করে জ্বালানির যিনি উপদেষ্টা, এরকম 2-4 জন হয়তো এক্স ব্যুরোক্র্যাট আছেন। তারা কি জীবনে এত দামি গাড়ি চড়েছেন? কথার কথা। তাহলে তারা যখন উপদেষ্টা হয়ে গেলেন, তাদের কি একবারও মানে বোধ হলো না অন্য যারা ছাত্রদের একাংশ থেকে যারা হয়েছেন, আমি একাংশের কথাটা আমি মানে বলি, সেটি হয়তো ভিন্ন বিষয় যে আগে চড়েননি বলে চড়বেন না, বিষয়টা তেমন না। পুরো ছাত্ররা তো আর আপনার মানে আন্দোলনের পুরো ছাত্ররা তো এখন সরকার প্রতিনিধিত্ব করছে না। যার ছাত্র সংগঠন যারা আন্দোলনে অংশ নিয়েছিল 5 তারিখ পর্যন্ত, তারা অন্যান্য অর্গানাইজেশনের ছাত্র, তারা তাদের নিজেদের জায়গায় ফিরে গিয়েছে। তো ছাত্রদের একটি একাংশ যে কারণে বলি, একাংশ সরকারে তারা রয়েছেন, তাদের বিবেক কি বাদলো না? তারা যে ফ্যাসিজমের কথা বলেন, যে এখন তো ফ্যাসিজম খুবই পরিচিত জনপ্রিয় শব্দ, যে ফ্যাসিজমকে তাড়ানোর জন্য সংগ্রাম করলেন, আন্দোলন করলেন, বুক পেতে দাঁড়ালেন। আবু সাইদ বুক পেতে বুক চিতিয়ে তো মারাই গেলেন। আর বাকিরা যারা রাজপথে ছিলেন, নির্যাতনের সম্মুখীন হয়েছেন, তাদের কি বিবেকে বাদলো? তারা কি কখনো 7.5 কোটি টাকার দামের গাড়ি কি তারা চোখেও দেখেছেন? যেমন আমি তখন পর্যন্ত জীবনে সত্যি বলতেছি, আমি 7.5 কোটি টাকার দামের গাড়ি। আপনি মন্ত্রী হলে কি চড়বেন না? নিশ্চয়ই না। দিস ইজ মাই পাবলিক কমিটমেন্ট। নিশ্চয়ই না। বরং আমি আপনাকে ছোট্ট উদাহরণ দেব, যদি মেহেরবান আমার সহ 2 জন আলোচক মানে একটু পারমিশন নিয়ে বলতে চাই কয়েকটা সেকেন্ড। আমি কয়েকদিন আগে আমার দলের তরফ থেকে কিছু আমার রাজনৈতিক এলাকা মুন্সিগঞ্জ 2-তে আপনার কিছু কম্বল বিতরণের প্রোগ্রামে আমি গিয়েছিলাম। তা আমি এক জায়গায় যেয়ে দেখলাম যে একটা চেয়ার, বিশাল একটা কাঠের মানে খুব মানে নকশা খচিত একটা চেয়ার, উঁচু একটা চেয়ার পেতে রাখা হয়েছে আমাকে বসানোর জন্য। বিকজ আমি প্রোগ্রামটা কথিত প্রধান অতিথি, আমি প্রধান অতিথি শব্দটাও পছন্দ করি না, কারণ আমি আমার নিজের রাজনৈতিক এলাকায় যাচ্ছি, জনগণের কাছে যাচ্ছে। আমি যদি অতিথি হইতে আমি নেতা হইলাম কেমনে? আমি নিজেকে অতিথিও মনে করি না। যাই হোক, তো আমি প্রথমে যে সব জনগণের সামনে একটা মিটিং ছিল, আমি সবার সামনে বলেছি এই চেয়ারটা কেন, এত বড় চেয়ারটা কেন, এই চেয়ারটা সরাই। আমি সবার সামনে চেয়ারটাকে সরিয়েছি এবং আমি অন্যদের মতো দর্শক কাতারে যে প্লাস্টিকের যে চেয়ার ছিল, সবাই যে চেয়ারে বসেছে আমি সেই চেয়ারে বসেছি। সেটাও তো হওয়া উচিত। আমি পাবলিক কমিটমেন্টে এটাও বলেছি, একটা আপনার টেলিভিশন চ্যানেলটির অনেক দর্শক প্রিয়তা আছে, সেজন্য মানে আমি তাদের উদ্দেশ্যে জানাতে চাই, আপনার দর্শকদের উদ্দেশ্যে আমি বলছি, যদি কখনো আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে মন্ত্রী পদে যদি অভিষিক্ত করেন, আমি কখনো ভিআইপিও ব্যবহার করব না, প্রোটোকল ব্যবহার করব কখনোই না। জি, একটু সুলতান ভাইয়ের কাছে একটু জানতে চাই, বিভিন্ন স্বাদ তো আসলে আপেক্ষিক হয়, যে কারো কাছে ভালো কারো কাছে খারাপ, কিন্তু ক্ষমতার স্বাদ আপেক্ষিক না কেন? সবার কাছেই মধুর, উপভোগের ধরনটাও প্রায় একই রকম। সমস্যাটি কোথায় আসলে? আমাদের চেয়ারে কিনা? ধন্যবাদ। আমি রিপন ভাই এবং রতন ভাই যা বলেছেন সেই আলোকেই একটু বলি। সেটি বলবার আগে আমাদের কবি নজরুল ইসলামের একটি কবিতা আছে, সে তার কবিতায় বলেছে, তোমরা রইবে তেতালার পরে আমরা রইব নিচে, অথচ তোমাকে দেবতা বলিব সে ভরসা আজ মিছে। তো এই তেতালার পরে থেকে যারা শোষণ, শাসন, নির্যাতন, নিপীড়ন করেছে তাদের বিরুদ্ধেই কিন্তু আন্দোলন হয়েছিল। জুলাই বিপ্লব বলেন, আগস্টের এই যে নতুন সরকার বলেন, এখন যারা তেতালার মানুষের বিরুদ্ধে আন্দোলন করলো, এখন তারাই যদি তেতালায় উঠে যায়, তাহলে এই দেশ, এই জাতি, আশা আকাঙ্ক্ষা, স্বপ্ন সব তো
বিনাশ হয়ে যাওয়ার পথে চলে যায়। আপনি যে কথাটি বললেন যে এই যে তাদের গাড়ির বিলাস, বলছে যে সচিবরা দিয়েছেন। এই সচিবরা কারা? গত 15 বছরের সরকারের বা আওয়ামী শাসনের দুঃশাসনের যে প্রায় 16 বছর, সেই 16 বছরে কে কোথায় ছিল সেখান থেকে সচিবের মর্যাদা, এবং এই রাষ্ট্রীয় অর্গানোগ্রামের শীর্ষ পদটি ছিল সচিব, সেখানে আরেকটি তকমা লাগিয়ে সিনিয়র সচিব করে সেই জায়গায় যাদেরকে এনেছে তারাই তো এই 7.5 কোটি টাকার স্পেশাল পাওয়ারে, এবং এই দুটি গাড়ি নিয়ার অ্যাবাউট 8 করোড় টাকা দিয়ে, 8 কোটি টাকা দিয়ে ব্যয়ে এক একটি গাড়ি, মোট 2টি গাড়ি আনা হয়েছে, এবং সেটি অনুমোদনের বাইরে সেই গাড়ি কেনা হয়েছিল। কাদের জন্য? ওই যে ভোগে পরিণত করবার যে মানসিকতা, সেই জায়গা থেকে কিন্তু আমাদের যেটি রিপন ভাই বলেছেন প্রজাতন্ত্র, আমি বলি যে আমলাতন্ত্র বা রাষ্ট্রযন্ত্র। এই রাষ্ট্রযন্ত্র যে যখন আসে, এই পতিত সরকার এবং এই আওয়ামী লীগের যে পরিণতি, এই পরিণতি তৈরি করে দিয়েছে কিন্তু এই রাষ্ট্রযন্ত্র বা আমলাতন্ত্র। তারাই নানান সুযোগ সুবিধা, আপনি একজন টিওনো, একজন এসিল্যান্ড, তাকে পর্যন্ত যে জিপ গাড়ি যে জায়গায় দেয়া হয়েছে, কেন দেয়া হয়েছে? আপনি যখন তাদের মধ্য দিয়ে, তাদের হাত দিয়ে বিনা ভোটের, রাতের ভোটের আপনি যখন সরকার নির্বাচিত হন, তখন তাদেরকে তুষ্ট করবার বা তাদের স্বপ্ন বিলাস পূরণ করবার যে অভিলাষ তৈরি হয়, সেটি প্রতিপালন করতে গিয়ে এই গাড়ি বিলাস এবং একের অধিক গাড়ি ব্যবহার করবার যে মানসিকতা আমরা দেখতে পেলাম। আপনি নিশ্চয়ই মনে থাকবে, হয়তো রিপন ভাই হয়তো আমাকে বা রতন ভাই হয়তো আরও ভালো বলবেন, আমি পেশায় মাঠের একজন গণমাধ্যম কর্মী হিসেবে দেখেছি সাবেক অর্থমন্ত্রী সাইফুর রহমান সাহেব। উনি 6 ফুটের উপরে মনে হয় লম্বা ছিলেন প্রায়, হ্যাঁ। তো উনি একটি সিডান কারে চলেছেন, আমৃত্যু। উনি জিপ গাড়ি ব্যবহার করেন নাই, এবং এই যে বেশি দামের গাড়ি কেনবার যে তখনকার সময়ে যে চাপ ছিল, সেই চাপকে তিনি উপেক্ষা করেছেন নানানভাবে, এবং এই বেশি দামে গাড়ি কেনবার বিপক্ষে তার অবস্থান খুব শক্ত এবং অনড় ছিল। উনি সেটি করতে দেন নাই। কিন্তু সাইফুর রহমান সাহেব চলে যাবার পর পরবর্তীতে এই 16 বছরের যে সরকারগুলো এসছে, শুধুই মাত্র পুলিশকে খুশি করবার, আমলাকে খুশি করবার, বিভিন্ন পেশাজীবীদেরকে খুশি করবার জন্য যে যখন যেটা চেয়েছে সেটি করে দিয়েছে, এবং সেই আমলারাই, সেই আমলাতন্ত্রই আজকে এই যে প্রায় 3000 বুকের রক্তের বিনিময়ে যে এই সরকার অন্তর্বর্তীকালীন সরকার হয়েছে, বা বিপ্লব, জুলাই বিপ্লব ঘটেছে, বা 8ই অগাস্টে যে সরকার গঠন করা হয়েছে, তাদের কপালে বা তাদের কর্মকাণ্ডে কালিমা লেপন করবার জন্য আমি মনে করি নিজেরা যে দোষে দুষ্ট, এই উপদেষ্টাদেরকে সেই দিকে ঠেলে দিয়েছেন। এবং কোনো উপদেষ্টা, আমি কিন্তু সব উপদেষ্টার কথা বলবো না, রিপোর্ট যেটি এসছে, কোনো উপদেষ্টা একাধিক গাড়ি ব্যবহার করেছেন, এবং তারা যে উত্তরগুলো দিয়েছেন বা যে জবাবগুলো দিয়েছেন, এটি একেবারেই দায়সারা গুছের জবাব। আমার মনে হয় তাদের কাছে কোনো বলবার আর কোনো কিছু ছিল না। 6টি সংস্কার কমিশন সহ অন্যান্য কমিশনগুলোরও রিপোর্ট জমা হতে যাচ্ছে, এবং ঐক্যমত্যের কমিশন গঠন হতে যাচ্ছে, সেরকম ইঙ্গিত আজকে পাওয়া গেছে। সেটি নিয়ে একটু আলোচনা করতে চাই যে কতটা ঐক্যমত্যে পৌঁছাতে পারবেন আপনারা রাষ্ট্রের এই মেরামতের বিষয়। তবে তার আগে একটি বিরতি নিয়ে আসি। দর্শক, ফিরছি কিছুক্ষণের মধ্যেই, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত, দেখছেন 24 ঘন্টা আলোচনায়। ফিরতে চাই একটু রতন ভাইয়ের কাছেই জানতে চাই, যেটি বলছিলাম যে ঐক্যমত্যের কমিশন গঠন হওয়ার এর আগেই ঘোষণা দিয়েছেন প্রধান উপদেষ্টা, আজকে আইন উপদেষ্টা সেটি আরও পরিষ্কার করলেন, হয়তো এই মাসেই আপনাদের সাথে একটি বৈঠক হতে যাচ্ছে। এরই মধ্যে সংস্কার কমিশনের যে রিপোর্টের একটি ধারণা নিশ্চয়ই আপনারাও পেয়েছেন যে কী কী হতে যাচ্ছে। কতটা আপনারা ঐক্যমত্যে পৌঁছাতে পারবেন বলে মনে করেন ভোটের আগে সংস্কারের জন্য? এখানে যেহেতু একটি ডিবেট রয়েছে, ভোটের আগে এক ধরনের সংস্কার, ভোটের পরে আরেক ধরনের সংস্কার, ব্যাপক আকারে আপনারা ভোটের আগে চান না। এইখানটাতে আসলে বড় দাগের যে সংস্কারগুলো এর মধ্যে আলোচনা এসছে, সেখানে আপনারা ঐক্যমত্যে পৌঁছাতে পারবেন কিনা?
প্রথমত সংস্কার কমিশনের রিপোর্টগুলো কি আছে আমরা এখনো জানি না, আমরা পত্রিকার মাধ্যমে দেখছি। পত্রিকার সব কথাকে আমরা কথার উপর নির্ভর করতে পারছি না। পত্রিকার কথার উপর থেকে কোনো একটা কমেন্ট করলে আবার কী ধরনের বিপদ হয় সেটাও ইতিমধ্যে আমরা দেখছি। সে কারণে আমরা সাধারণ ধারণা থেকে কিছু কথা বলতে পারি। সংস্কারটা দরকার, সংস্কার কয়েকটা জায়গায় দরকার। প্রথম দরকার হচ্ছে মনন জগতে, যে আমরা সবাই মিলে লড়াই করেছিলাম একটা অগণতান্ত্রিক ব্যবস্থার বিরুদ্ধে, তাহলে একটা গণতান্ত্রিক মননের সংস্কার দরকার ছিল। গত 6 মাসে সরকারের ভূমিকায় এবং পরবর্তী পরিস্থিতিতে যা হয়েছে তাতে কি মানুষের মধ্যে আস্থার জায়গাটা তৈরি হলো যে আমরা আগের চেয়ে ভালো কিছু দৃষ্টান্ত তৈরি করতে পারলাম? আগের ওরা দুর্বৃত্ত ছিল, কিন্তু আমরা যারা দুর্বৃত্ত তাড়ালাম, তারা সেই দুর্বৃত্তদের মানসিকতা কেন ধারণ করতে যাচ্ছি? এই জায়গায় কোনো ধরনের চেক অ্যান্ড ব্যালেন্স কি তৈরি করার চেষ্টা ছিল? আমি লিখিত প্রস্তাবে সংস্কারে কী দেবো এটা পরে আমরা পড়ে নেব, কিন্তু আচরণে যা দেখব, আমাদের কথা আছে না, আপনি আচরি ধর্ম অপরে শেখাও। তা আমরা কী শেখাচ্ছি বলুন তো? এই কালকেও একটা দেখলাম, একটা হিন্দু সম্প্রদায়ের মেয়েকে নাকি ট্রল করার কারণে বন্ধুক নিয়ে খেতে গিয়েছিলেন, মেয়েটা অপমানে লজ্জায় আত্মহত্যা করলো। তো এইরকম ঘটনা যে আমাদের ঘটছে, এবং আমাদের আন্দোলনকারী মেয়েরা, এইবার আন্দোলনে মেয়েদের অংশগ্রহণ ছিল ব্যাপক, এবং সেই মেয়েদেরই একাংশের প্রতিনিধি তারা বললেন এখন তো আমরা রাস্তায় পথ চলতে গিয়েও নানা ধরনের হয়রানির মুখোমুখি পড়ছি। তারা একটা স্বাধীন পরিবেশ পেতে চেয়েছিল। এই স্বাধীনতা যারা হরণ করছে সেই জায়গায় তো প্রথম আগে সংস্কারটা হওয়া দরকার ছিল, যে বন্ধ করো এই সমস্ত। এখন মেয়েদের খেলা নিয়ে চলছে, সংখ্যালঘুদের উপর, আদিবাসীদের উপর নানা ধরনের ঘটনাগুলো চলছে। এরপরে আসলো কি, যে ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে আমরা একটা অগণতান্ত্রিক সরকারকে পতন ঘটালাম, তারা ক্ষমতায় এসে প্রথম তারা ইনিয়ে বিনিয়ে বলা শুরু করলেন ওই ছাত্র রাজনীতি বন্ধ করে দাও। মানে মই দিয়ে যেহেতু আমি গাছে উঠেছি, এখন বইটা ফেলে দাও, আমার তো আর গাছ থেকে নামার চিন্তা নাই, এইরকম কি মনোভাব? ফলে এই রাজনীতি বন্ধ করো। তারপরে ধরুন এই আওয়ামী লীগের শাসনামলের সময় তাদের মন্ত্রীরা বলি বা তাদের ব্যবসায়ীরা বলি, তারা সিন্ডিকেট করে শ্রমিকদের মজুরি কম দিত, চা শ্রমিকদের মজুরি কম দিত, কৃষকের পণ্যের দাম দিত না, বাজারে জিনিসপত্রের দাম বাড়াতো। তো এই সমস্ত জায়গায় সিন্ডিকেটগুলো তো সক্রিয় আছে। আমি সংস্কারের কথা কি, সংবিধান নিয়ে কি আলোচনা করব, সেগুলো তো করব, এগুলো তো একাডেমিক ডিসকাশন। মানুষের একাডেমিক ডিসকাশনের আগে তো মানুষ তার প্রেজেন্ট সিচুয়েশনটা দেখতে চায়, যে বর্তমান পরিস্থিতিতে সংস্কারের প্রভাব কি কোথাও আছে, নাই কেন, সেই ক্ষেত্রে ভূমিকা আছে কি। ভূমিকা পালন করতে গিয়ে ব্যর্থ হলে মানুষ সেটা মেনে নেয়, কিন্তু যদি উদাসীনতা দেখে মানুষ কিন্তু তখন মনে করে এটা প্রশ্রয় দেওয়া হচ্ছে। তাহলে মানুষ কি এই সিন্ডিকেটকে প্রশ্রয় দেওয়াটাকে মেনে নেবে? এরপরে আসুন যে মানুষ বলবে কেউ ব্যস্ত সংস্কারে আর কেউ বিপর্যস্ত সংসারে। সংসার চালানোর এই বিপর্যস্ত দশা এটা কাটবে কীভাবে? এর উপর তো নতুন করে ভ্যাটের বোঝার আমরা আক্রমণ দেখতে পেয়েছিলাম। আবার শোনা যাচ্ছে যে 8 লক্ষ কোটি টাকার বাজেট হবে, তার মানে বাজেটও বড় হবে। তা বাজেট বড় হলে টাকাটা কোত্থেকে আসবে? আপনার আমার কাছ থেকে আসবে। ফলে আমরা বামপন্থীরা কালকেও আমরা প্রোগ্রাম করে জানালাম যে এগুলো যা করছেন এগুলো কোনোটাই কিন্তু আমাদের আন্দোলনের ম্যান্ডেট ছিল না। আমাদের আন্দোলনের ম্যান্ডেট ছিল আমরা একটা বেটার বাংলাদেশ পেতে চেয়েছিলাম, একটা বিউটিফুল বাংলাদেশ পেতে চেয়েছিলাম, আর একটা ডেমোক্রেটিক বাংলাদেশ পেতে চেয়েছিলাম। একটু সুলতানের কাছে একটু জানতে চাই যে যেটির কথা বলছিলেন রিপন ভাই, যে বর্তমানে দৃষ্টান্ত তৈরি হওয়া সেবা খাত বা আইনের শাসন বা যেই জায়গাগুলোতে বাধা কোথায় আসলে আপনি কিভাবে দেখছেন? যেটি বলছেন যে 6 মাসের মধ্যে দৃষ্টান্ত তৈরি হয়নি, যে রাষ্ট্র মেরামতের দায়িত্বে তারা আছেন, সেই দৃষ্টান্ত বাধাটি কোথায়? ধন্যবাদ। রতন ভাই যেটা বলছেন সেখান থেকে বলি যে দেখেন, দৃষ্টান্ত যদি আপনি খুঁজতে যান, আমি গতকালকেও একবার বলছিলাম যে আপনি ইতোপূর্বের যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ছিল এবং সেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার সময় ছিল মাত্র 3 মাস। সেই সময়টাতেও কিন্তু আমরা বেশ কয়েকটা তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ আমরা উত্তীর্ণ হতে দেখেছি সুষ্ঠু সুন্দর নির্বাচনের মধ্য দিয়ে, এবং তাদের কাজই ছিল সেইখানটাতে। সেই তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদগুলোতে রেগুলার যে রুটিন তাদের ওয়ার্ক, তার মধ্যেও কিন্তু অনেকগুলো দৃষ্টান্ত স্থাপন করে গেছেন। কিন্তু আনফর্চুনেটলি এই 6 মাসে এবং এই মেয়াদবিহীন যে এখন অন্তর্বর্তীকালীন সরকার, আমাদের সংবিধানে থেকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে একবারে বিনাশ করে দেবার কারণেই অন্তর্বর্তীকালীন সরকার, এবং এই অন্তর্বর্তীকালীন সরকারের কাজ এবং তত্ত্বাবধায়ক সরকারের কাজ কিন্তু একই।
তো সেই জায়গা থেকে আপনি দেখবেন যে আগের 3 মাসের সরকার যতগুলো এক্সাম্পল তৈরি করে গেছে, অনেক বড় বড় দৃষ্টান্ত আছে আমাদের সামনে, কিন্তু এই সরকারের সময় সেরকম কোনো দৃষ্টান্ত আমাদের চোখে এখন পর্যন্ত পড়েনি। দ্বিতীয়টা হলো এই 6 মাসে সংস্কারের কথা যেটি বলছেন আপনি, এসেই 11টি সংস্কার কমিশন গঠন করা হয়েছে। তো এই 11টি সংস্কার কমিশনের মধ্যে দিয়ে এই যাবৎ 5টি সংস্কার কমিশন তাদের রিপোর্ট দিয়েছে, আরও 6টি কমিশন সামনে তাদের রিপোর্ট দিবে। এখন এই সংস্কার কমিশনের রিপোর্টের ভিত্তিতে যে আপনি দৃষ্টান্তমূলক বা কোনো উল্লেখযোগ্য কোনো কিছু চাইবেন, সেটি আমার কাছে অমূলক মনে হয়। অমূলক মনে হয় এই কারণে, কারণ সংস্কারের যে প্রস্তাব এসছে বা আসছে, যেগুলো এসেছে এবং যেগুলো পথে আছে, সেগুলো তো যে যার মতো যাদেরকে বিবেচনায় যেটা আসছে সেইভাবে তারা প্রস্তাব করছে। এটি তো রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার মধ্য দিয়ে চূড়ান্ত হবে যে এই সংস্কার প্রস্তাবের কোনটি গ্রহণ করলো। সব দল মত, আপনি যেটি বলছেন ঐকমতের ব্যাপার, ঐকমত এখন পর্যন্ত প্রতিষ্ঠা হওয়া বা রাজনৈতিক দলগুলোর সাথে এই সংস্কার প্রস্তাব নিয়ে কোনো আলোচনাও এখন পর্যন্ত কিন্তু শুরু হয় নাই। সো দ্যাট আর যে 11টি কমিশনের মধ্যে প্রথম যে কমিশনটি হলো শ্বেতপত্র প্রণয়ন কমিশন, যেটি হলো সেই কমিশন শর্ট টার্ম, মিড টার্ম এবং লং টার্ম 3 ধারায় তারা সংস্কার প্রস্তাব করেছে। সেখানে শর্ট টার্মে যেটি 7 দফার একটি প্রস্তাব ছিল, সেটি কিন্তু করা যেতে পারত, এই সরকারের শুরুতেই করতে পারতেন, সেটিও কিন্তু দৃশ্যমান না। তারও কোনো একটিও এই 7 দফার সুপারিশের একটুও কিন্তু এখন পর্যন্ত দৃশ্যমান হয়নি। সেক্ষেত্রে আমি বলবো যে এই অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে আমি একটু ভিন্ন জায়গায় যেতে চাই। আপনার এই দৃশ্যমান যেটি হয়েছে সেটি হলো, আমার কাছে মনে হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে যারা আছেন উপদেষ্টা পরিষদে, তাদের কেউ কেউ এই তাদের অতীত জীবনের পেশাগত বা ব্যক্তিগত ইচ্ছা, অভিলাষ, ক্ষোভ, রাগ এগুলোকে মেটানোর কোনো এজেন্ডা বাস্তবায়ন করতে মাঠে নেমেছেন। সেখানে জনদুর্ভোগ বা মানুষের প্রত্যাশা বা গণপ্রত্যাশার পরিবর্তে কারো ব্যক্তি আক্রোশ কোনো মহলের উপরে বা কোনো প্রতিষ্ঠানের উপরে, কোনো পেশার উপরে চেপে বসেছে। এটি একটি আমার কাছে নতুন দৃষ্টান্ত মনে হয়েছে। পজিটিভ আমি কোনো কিছু এখন পর্যন্ত আমার কাছে দৃশ্যমান নয়। যে একটু রিপন ভাইয়ের কাছে জানতে চাই যে সংস্কার বিএনপিও চায় বা এর আগেই তারা প্রস্তাব দিয়েছে, কিন্তু এখানে একটি বিষয় হচ্ছে যে বিএনপি চায় বলছে, বা আপনিও বলেছেন বিভিন্ন সময় যে সংস্কার তো একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া, তো সেটি জানতে চাওয়া যে কারণে যে এই সরকারের চেয়ে পরে নির্বাচিত সরকার করবে, কিন্তু সেই দীর্ঘমেয়াদী আসলে কতটা দীর্ঘমেয়াদী বলে আপনারা মনে করছেন? বিএনপি যদি ক্ষমতা আসেও 5 বছরের মধ্যে মানুষ সেই সংস্কারের স্বাদ পাবে তো? হ্যাঁ, দেখেন সংস্কারের ভাবনাটা একটা চলমান প্রক্রিয়া, যখন যেটা প্রয়োজন সেটা। যেমন এখন আপনি আমাকে চা দিয়েছেন, চাটা ঠান্ডা হয়ে গিয়েছে, কথার কথা, তো আপনি যেটা করতে পারতেন বা পারবেন, বিরোধীতে আমাকে আবার একটু চাটা বদলে গরম চা দিতে পারতেন, দিব আমরা, বিষয়টা হচ্ছে এরকম। আচ্ছা, আবার একটা বিতর্ক যেটা দেখলাম, আইন উপদেষ্টা বলেছেন যে সংস্কারের যে রিপোর্টগুলো 8 তারিখে পেশ করা হবে, ভেরি গুড, মানে 6টা কমিশন রিপোর্ট পেশ করবে, খুব ভালো কথা। তারপরে মানে রাজনৈতিক দলগুলোর সাথে, স্টেক হোল্ডারদের সাথে তারা বসবেন, সেটাও ঠিক আছে। তো সেক্ষেত্রে তিনি সেখানে বলেছেন এটা খুব সহজেই মানে সহজ পদ্ধতিতে একটা সমাধান করা যাবে। কি, পলিটিক্যাল পার্টিসগুলো যদি অ্যাগ্রি করে তাহলে কি হবে, তাহলে আইন করা যাবে, অর্থাৎ আপনার কি বলে, আপনার প্রেসিডেন্টের অর্ডিন্যান্স জারি করে দিয়ে এটা পরবর্তী, মানে আলটিমেটলি সেখানে কিন্তু পার্লামেন্ট লাগবে। আচ্ছা, দ্বিতীয় তিনি বলেছেন যে গণপরিষদ এবং জাতীয় সংসদের নির্বাচন যদি একই সাথে হয়, আমরা কেউ জাতীয় গণপরিষদ চাইছি নাকি? আমার দল চায় নাই, ওনাদের দল চায় না, অন্য কোনো রাজনৈতিক দলই তো গণপরিষদ চায় নাই। সুতরাং এই যে আইন উপদেষ্টা বলেন গণপরিষদ এবং জাতীয় সংসদের নির্বাচন একই সাথে যদি হয়, তো হোয়াট উইল বি দ্য ফাংশন অফ দ্য গণপরিষদ? যেটা বুঝি সাংবিধানিক বিষয়গুলো নিয়ে, যেমন 72 সালে আমাদের উই হ্যাড মানে কনস্টিটিউশনাল অ্যাসেম্বলি, তাদের মেম্বারদেরকে বলা হতো এমসিএ, তারপরে তাদের দায়িত্ব শেষ করার পরে জাতীয় নির্বাচন হলো, তারপরে জাতীয় সংসদ গঠিত হলো ইত্যাদি, সে পার্লামেন্টে সেটা পাস হলো। এখন যদি গণপরিষদ নির্বাচনের ব্যাপার থাকে, তাহলে জাতীয় সংসদের নির্বাচনে কি প্রয়োজন? আর যদি জাতীয় সংসদের নির্বাচন যদি একই সাথে হয়, তাহলে গণপরিষদের ফাংশন কি হবে? একবার ফেসবুকে একটা দেখছিলাম যে গোবরে লেজ লেগে গেছে, এখন একটা লেজে গোবর বলে একটা শব্দ ছিলাম, এখন কিন্তু গোবরের মধ্যে লেজ টেজ মাখিয়ে থাকে, মানে একটা হুলস্থুল কাণ্ড কারখানা, মানে একটা কি যে করছে এরা কিছুই বুঝতেছে না। যেমন আরেকটা কথা বলবো, বয়স সীমা বলেছে, যেমন
এখন তো সব সাবমিট করেন, সুতরাং সব জানি না, বলেছে যে যারা এমপি ইলেকশন করতে তাদের বয়স কত করেছে, 17 সেটি তিনি তার একটি মত দিয়েছেন। তার মানে এমপি হওয়ার একটা বয়স সীমা 21, হ্যাঁ, 21 ধরে নিলাম, আমি ধরে নিচ্ছি সংস্কার না, তিনি আবার পরে বলেছেন যে এটি সিদ্ধান্ত নয়, কেবল মতামত। প্রস্তাব, ঠিক আছে, মানলাম, আমি বললাম সে 21ও হতে পারে, আলোচনায় হতেও পারে 21। ব্রিটেনে তো আপনার বোধহয় 17 না 18 বয়স হইলে আপনি এমপি তো দাঁড়াইতে পারেন, ভোটও দিতে পারেন, সেটা আলাদা কথা। এখন আমার কথা হচ্ছে যে আপনি 21 বছর, এখন প্রচলিত আইনে 25 আছে, যদি 25 বছর যদি এমপি হয়, আলোচনায় দুটো সেকেন্ড দেন, আমার মানে যারা কমিশন আছেন ওরা তো নিজেরা বসবেন, তো বসার খোরাকের জন্য বলতেছি, তাহলে যদি হওয়ার যদি একটা সীমা থাকে, তাহলে না হওয়ার একটা সীমা থাকা উচিত না? 25 বছর এটা কখনই ছিল না, 25 বছর আপনি হইতে পারবেন, তা আপনি কি 99 বছর বয়সেও কি আপনি এমপিতে দাঁড়াইতে পারবেন? সেটি নিশ্চয়ই আপনারা প্রস্তাব দিতে পারবেন। লিমিট থাকা উচিত, কত বছর পর্যন্ত থাকা উচিত কিনা। যে আমরা আলোচনায় আবারও ফিরছি, তবে তার আগে একটি বিরতি নিয়ে আসতে চাই। দর্শক, ফিরছি, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত, দেখছেন 24 ঘন্টা আলোচনায় ফিরতে চাই। আমরা একটু রতন ভাইয়ের কাছেই আসি। আমরা যেটি দেখলাম যে সরকারের একজন শিক্ষা ক্যাডারের কর্মকর্তা, তিনি রাজধানীতে, যদিও তার পোস্টিং ঢাকার বাইরে ছিল, লালমনিরহাটে সম্ভবত, তিনি রাজধানীতে লিফলেট বিতরণ করলেন সরকারের বিরুদ্ধেই। এটা আসলে কিভাবে দেখছেন? এখন স্বাধীনতার সময় বা স্বাধীনতা ভোগ করছেন নাকি সরকারের দুর্বলতা, কোনটি আসলে? এটা একটা প্রভোকেটিভ অ্যাকশন। মানে যে কোনো মানুষ তো যে ঝুঁকি নিয়ে হোক, অথবা নৈতিক কারণে হোক, অথবা রাজনৈতিক দায়বদ্ধতা থেকে যে কোনো কাজ করতে পারেন, কিন্তু তিনি যদি সরকারি কর্মচারী হন, কর্মকর্তা বলবো না, কর্মচারী, আমাদের প্রজাতন্ত্র সব কর্মচারী, কিন্তু আমরা সব কর্মকর্তা বলে বসেন, তো কর্মচারী তো কিছু নর্মস মানতে হয়, কিছু বিধিবিধান মানতে হয়। যেমন আপনি এই হাউজে চাকরি করেন, আপনাকে কিছু নিয়মকে মেনে চলতে হয় না? তো সেই রকম তো একটা বিধিবিধান তো মানতেই হয়। উনি কি এটাকে একটু প্রভোগ করলেন, যে এটা করে তিনি একটু লাইমলাইটে আসতে চাইলেন? তা নাহলে তো এতখানি অন্তত বুদ্ধি বিবেচনা তো থাকা উচিত, যেহেতু তিনি সরকারি চাকরি করেন, তার তো টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো জানাই ছিল। ফলে আমার মনে হয় যে এগুলো কিছু দৃষ্টি আকর্ষণী কর্মসূচি। কখনো কখনো আমরা একজন নারী কর্মচারীকেও দেখেছি যার বিচার কখনো কখনো হয় কি, এটা হয়তো খুব আবেগের বহিঃপ্রকাশ অনেকে মনে করতে পারেন। তা আবেগের বহিঃপ্রকাশ হলে বিবেকের টানে চাকরিটা ছেড়ে দিয়ে রাস্তায় নামলেই হয়। তাহলে বিবেক বোধটাকে শানিত রাখতে পারবেন এবং সব। তা নাহলে কি এক ধরনের মনে হবে যে পদে থেকে সুবিধা নেওয়ারও একটা মানসিকতা এরকম আছে, এবং এরাই ভবিষ্যতের অপেক্ষায় আছে। যদি কোনো দিন আবার দিন ফিরে আসে, তখন তারাই হয়তো অনেক গুরুত্বপূর্ণ জায়গায় চলে যাবেন, যে আমি তো জীবনে এই ঝুঁকি নিয়েছি। প্রাথমিক শিক্ষামন্ত্রী হতে পারবে। হ্যাঁ, এগুলো হচ্ছে তার নতুন নতুন অ্যাকাউন্ট খোলা। হ্যাঁ, রাজনৈতিক কর্মীরা গত 15টা বছর যে পরিমাণ মার খেয়েছে, যে পরিমাণ নির্যাতন ভোগ করেছে, যে পরিমাণ মামলা খেয়েছে, তারা কতটুকু ক্লেম করলো এবং কতটুকু তারা গেইন করতে পারলো। কিন্তু প্রশাসনের অনেকেই ইতিমধ্যে আমরা দেখলাম যারা 15 বছর নাকি পদবঞ্চিত ছিলেন, তারা অনেকে নাকি প্রমোশন বঞ্চিত ছিলেন, তারা সব পুরনো, সব বাকি বকেয়া সহ সব নিয়ে গেলেন। মানে আমাদের প্রশাসন একটা অদ্ভুত জিনিস, মানে প্রকৃষ্ট রূপে শাসন করার প্রশাসন। হ্যাঁ, সেজন্য সম্ভবত 75 কোটি টাকা বরাদ্দ। ফলে এই ক্ষেত্রে একটা জিনিস যে আপনারা আজকের মানে অনুষ্ঠানটার নাম দিয়েছেন যে ক্ষমতার চেহারা অভিন্ন। আমার কাছে মনে হয় চেহারা অভিন্ন না, চেহারাটা ভিন্ন, চরিত্রটা অভিন্ন। মানে চেহারা পাল্টে গেছে কিন্তু চরিত্রটা একই রকম আছে। এবং এইটাই আমরা দেখছি যে ক্ষমতায় থেকে ক্ষমতাকে ব্যবহার করে নিজেদের আখের গোছানো, জনগণের কাঁধের উপরে বসে জনগণের উপর ছড়ি ঘোরানো এবং জনগণের ভাগ্যকে মানে ধুলে মিশিয়ে দিয়ে নিজেদের ভাগ্যকে গড়ে তোলা, এগুলো তো আমরা দেখছি। আমরা এখান থেকে মুক্তি পেতে চেয়েছিলাম। মানুষ অনেক কথা বলে, মানুষ বলেছে হ্যাঁ ফ্যাসিবাদ থেকে গণতন্ত্রে যেতে চাই, কিন্তু মানুষের কাছে আবার ফ্যাসিবাদ এবং গণতন্ত্র এই দুটো শব্দের মূর্ত প্রকাশ হচ্ছে তার জীবনে এর প্রভাব পড়ছে কি, সে কি একটু আগের চেয়ে স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতে পারছে, আগের চেয়ে কি নিরাপদ থাকতে পারছে, আগের চেয়ে কি তার ভবিষ্যৎ থেকে উজ্জ্বল দেখতে পারছে। এবং সবচেয়ে বড় কথা, আগে যে দুঃশাসন ছিল সে দুঃশাসনের ভয়ে এখন সে তাড়িত হয় না। এইরকম একটা পরিবেশ কি সে পায়? এগুলো যদি না পায় তাহলে কিন্তু ওই জিনিসটা দাঁড়াবে যে চরিত্রে অভিন্ন জায়গায় থেকে গেলাম। ঠিক গেলাম। একটু রিপন ভাইয়ের কাছে জানতে চাই, আজকে রাজশাহীর পুটিয়ায় একজনকে, আওয়ামী লীগের যারা লিফলেট বিতরণ করেছিল, পুটিয়া একজনকে মারধরের পর পুলিশে দেওয়া হয়েছে, বাগমারা একজনকে পিটিয়েছে যুবদল কর্মীরা।
আওয়ামী লীগের যারা, তাদের অপরাধ যে তারা লিফলেট বিতরণ করছে, আওয়ামী লীগের নিষিদ্ধ তো আপনারাও চাননি, আপনারাও বিরোধিতা করেছেন যে নিষিদ্ধ, যে কেউ কেউ চেয়েছে, আপনারা সেখানে আপত্তি জানিয়েছেন, তাহলে আওয়ামী লীগের কর্মসূচিতে বাধা কেন দিচ্ছেন? ধন্যবাদ আপনাকে। আমি এটা একটা অন্য ব্যাখ্যা দিতে চাই। 1975 সালে যখন বাংলাদেশের মানে একদলীয় শাসন ব্যবস্থার বিরুদ্ধে তখন একটা অভ্যুত্থান হলো, সেনাবাহিনীর একটি অংশ ইয়াং টার্কস তারা যখন অভ্যুত্থান করলেন এবং সেই অভ্যুত্থানের পরিণতিতে শেখ মুজিবুর রহমানের পরিবার একটা মর্মন্তুদ মানে মৃত্যুর ঘটনা ঘটেছে। ওই ঘটনাটাকে আমি নিঃসন্দেহে সমর্থন করি না। তো এতে শেখ হাসিনার কন্যা হিসেবে তার বেদনা থাকতে পারে, দুঃখ থাকতে পারে, এবং এই যে 75 সালের 15 আগস্টের পরে শেখ হাসিনা যেটা ফিল করছেন বলে আমার ধারণা, আমার অ্যানালাইসিস, আই মাইট বি রং, মানে বাট আমার যেটা মনে হয়েছে সেটা হচ্ছে যে তার ধারণা ছিল গোটা জাতি শেখ মুজিবুর রহমান হত্যাকাণ্ডের বিরুদ্ধে রুখে দাঁড়াবে, কিন্তু ঘটনাটা তা ছিল না, রুখে দাঁড়ায়নি, বরং মিষ্টি খেয়েছে। আওয়ামী লীগের লোকেরা 24 ঘন্টা পার না হতে শেখ মুজিবুর রহমানের জানাজা না হওয়ার আগেই, তার লাশ যখন 32 নম্বর সিঁড়িতে পড়েছিল তার আগেই মানে শেখ মুজিবুর রহমানের অনুগামীরা, মানে ওই দলের লোকেরা, তারা মন্ত্রিসভায় যোগদান করেছেন। বেসিক্যালি ইট ওয়াজ এ মানে পলিটিক্যাল কুই অ্যাজ ওয়েল এস। কীরকম? আওয়ামী লীগের একাংশই আপনার মানে অভ্যুত্থানটা ঘটেছে খন্দকার মোস্তাকের নেতৃত্বে, মানে উইথ দ্য হেল্প অফ এ গ্রুপ অফ আর্মি। মূলত আওয়ামী লীগের অভ্যন্তরীণ কু এটা, কারণ আওয়ামী লীগের লোকেরাই প্রেসিডেন্ট হয়েছে, আওয়ামী লীগের লোকেরাই মন্ত্রী হয়েছে, ইত্যাদি ইত্যাদি। যাক, আমি ওই আলোচনায় বেশি যাব না। শেখ হাসিনা এটার জন্য অনেক ক্ষোভ ছিল। তো ওনার সে ক্ষোভ পূরণ করার জন্য উনি গোটা শাসন ব্যবস্থাটা মোটামুটি মানে বাঙালি জাতি কেন প্রতিরোধ করে নাই সেটার জন্য বাঙালি জাতিকে উনি মোটামুটি অনেক কিছু দেখিয়ে দিয়েছেন। মানে মানে ওই যে বলতেন কাদো বাঙালি কাদো বলে একটা পোস্টার ছাপাতো, আপনার খেয়াল আছে 15 আগস্ট আসলে? তো উনি বলতেন যে কাদো বাঙালি কাদো, এটা উনি অক্ষর অক্ষরে বাঙালিগুলোরে কাঁদিয়ে ছেড়েছে তার দুঃশাসনের মধ্য দিয়ে। ঠিক আছে, এবার শেখ হাসিনা মানে আপনার পালিয়ে গেলেন, তার একেবারে তার পিয়ন চাপরাশি শুদ্ধ মানে গ্রামের চকিদার পর্যন্ত নেই আওয়ামী লীগের, সব পালিয়েছে। তো এখন উনি কিছু কর্মসূচি দিচ্ছেন দিল্লির নিরাপদ জায়গায় থেকে। এই কর্মসূচি দেওয়ার উদ্দেশ্যটা কি জানেন? যে বেটারা আমি যে পালাই গেলাম, তোরা একটা লোক রাস্তায় দাঁড়ালি না, প্রতিবাদ করলি না, এখন প্রোগ্রাম দেই, প্রোগ্রাম লিফলেট দে, এবং পিবি শব্দটা ব্যাখ্যা করলাম না, মানে আওয়ামী লীগের কর্মী সমর্থকদের পিবির ঘটনা ঘটিয়ে দেবে। তার মানে হচ্ছে এখন যাতে ওদের চামড়া তুলে নেয়, সে তাদের মধ্যে একটা ভিন্ডিকটিভ অ্যাটিটিউড আছে, তো তার নিজের দলের কর্মীদের যাতে চামড়া তুলে ফেলে পাবলিক, এবং সেটা কি আপনারা নিলেন? সেটার জন্য একটা মানে উনি একটা রাস্তা খুলে দিয়েছেন। তা এখানেও তার জিত যে কেন আমাকে এইভাবে পেছন দরজাতে পালাতে হলো, তোদের একজনকে তো দেখলাম না, ভোগ বিলাস করলি, লুটপাট করলি, সবকিছু করলি, অথচ আমার পাশে কেউ দাঁড়ালি না। দায়িত্বটা আপনারা নিলেন না? পিটানোর দায়িত্বটা জনগণ নেবেই, কারণে যে তাদের যে দুঃশাসন ছিল, এই লোকগুলোর ন্যূনতম আপনার নাই, কি বলে আপনার রিগ্রেট নাই, তারা যে অন্যায় করেছে সেটার জন্য তাদের কোনো অনুশোচনা নাই, উল্টো তারা গভর্নমেন্টকে ডিস্টেবিলাইজ করছে, বাংলাদেশকে অস্থিতিশীল করে তোলার চেষ্টা করছে। সুতরাং বাংলাদেশের অস্থিতিশীলতা যখন প্রশ্ন আসবে তখন তো জনগণ পিটানোর দায়িত্ব জনগণ নেবে, আমাদের দল না, জনগণই পিটানোর দায়িত্ব নেবে। যুবদল পিটিয়েছে, সেজন্য বললাম যুবদল তো সমাজের একটি অংশ। জি, বুঝতে পারছি। সুলতান মাহমুদ ভাইয়ের কাছে একটু জানতে চাই যে এই প্রসঙ্গে না জানতে চাচ্ছি যে সরকারের মধ্যে ছাত্ররা রয়েছেন, আবার ছাত্রদের একটি অংশ বাইরে রয়েছে, তাদের দল গঠিত হচ্ছে এবং খুব সম্ভবত এই মাসের মধ্যে এবং এই সপ্তাহের মধ্যে এরকম একটা ঘোষণা কিছু আসতে পারে, এমনটা জানা গেছে। বিএনপির পক্ষ থেকে অভিযোগ হচ্ছে যে এটি এক ধরনের কিংস পার্টি হতে পারে, সন্দেহ, অভিযোগ বলবো না, বা সেই রকমের। বিশেষ করে প্রধান উপদেষ্টা বলেছেন বলেও আজকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব তিনি এক ধরনের ইঙ্গিত দিলেন যে দল হবে কি হবে না সেটি প্রধান উপদেষ্টার বিষয় কিনা। আপনি আসলে কি দেখছেন যে দল হলে সেটি কিংস পার্টির মতো হবে কি? আমি ওই পর্যন্ত যাওয়ার আগে আমি বলতে চাই যে দেখেন, এই ছাত্র আন্দোলন, জুলাই আন্দোলন যেটি আমরা বলি, সেই আন্দোলনের মূল লক্ষ্য কী ছিল? বৈষম্য দূর করবার। সেটি কোথায়? কোটা বৈষম্য দূর করবার। সেখান থেকে সেই ছাত্ররা যখন সরকারের অংশ হয়েছে, আবার রাজনৈতিক দল গঠন করতে চায়, এটি তো একটি বড় ধরনের মানে উচ্চাভিলাষ। তাদের তো এই জায়গায় আসবার কথা না। তারা আন্দোলন করেছিল যাতে কোটা বৈষম্য না থাকে। সেখানটাতে থেকে
তার বাইরেও যদি থাকতো, সরকার পতন হয়েছে, সেই পতনের মধ্য দিয়ে তারা যদি সরকারের বাইরে থেকে এই যত বৈষম্য আছে, অন্যায় আছে, নিপীড়ন আছে, নির্যাতন আছে, সেগুলোকে নিয়ে কাজ করত, তাহলে মানে সেটি শ্রেয় ছিল। এবং আপনি যেটি বলছেন যে এটিকে কিংস পার্টি বলা যায় কিনা, দেখেন সরকারের মদদে যা কিছু হয়, সরকারের মদত থেকে যখন কোনো দল গঠন করে দেওয়া হয় বা সরকারের পৃষ্ঠপোষকতা, সেটি তো নিঃসন্দেহে কিংস পার্টি। এটি গত 15 বছরে আমরা যখন আওয়ামী লীগের নেতৃত্বে সরকার ছিল বিভিন্নভাবে, তখনও কিন্তু কিংস পার্টি গঠন করবার নানা উদ্যোগ আমরা দেখেছি। সেটি ছিল ব্যাকডোরে, সরকারের নিয়ন্ত্রিত কোনো সংস্থার মধ্য দিয়ে। এখনকার উদ্যোগ কি সরকারের মদদে কিন্তু হচ্ছে এখন বলে মনে করেন? সরকারের প্রধান প্রকাশ্যে এসছে। আমার কাছে আমার মনে হয় যে উনি দেশের আমরা গৌরব ওনাকে, আমাদের গর্ব বলি ওনাকে। তো ওনার জায়গা থেকে উনি খেয়ে হারিয়ে ফেলেছেন কিনা আমার মধ্যে এই প্রশ্নটি জাগে, যে উনি ওই জায়গাতে বসে এই ছাত্রদেরকে, যদি দেশ এবং জনগণ, সাধারণ মানুষ মনে করে যে ছাত্রদের এখন যারা প্রথাগত রাজনীতি করেছেন রতন ভাইরা বা রিপন ভাইরা, সেটি মানুষ পছন্দ করছে না বা ভালোভাবে নিচ্ছে না, তাহলে সেটি তো তার নাগরিক অধিকার, নাগরিক অধিকার থেকেই সেটি আসতে পারে। হ্যাঁ, তাহলে কিংস পার্টি কেন বলছেন? কিংস পার্টি এই যে যখন সরকারের ভেতর থেকে বলে দেওয়া হচ্ছে ছাত্ররা রাজনৈতিক দল গঠন করবে, সেটি বাইরে থেকে যে কেউ বলতে পারে, যে কোনো অধিকারের ব্যাপার যে কেউ রাস্তায় দাঁড়িয়ে কথা বলতে পারে, কিন্তু সেটি যখন সরকারের ভেতর থেকে বলা হয়, এটি স্পষ্ট হয়ে যায় এবং এর ফল কিন্তু সুখকর হয় না। আমরা অতীতে অনেকবার দেখেছি কিংস পার্টি গঠন করবার নানান উদ্যোগ হয়েছে, নানান দলকে দমিয়ে রাখবার চেষ্টা করা হয়েছে, কিন্তু সেটি দিন শেষে জনগণের সিদ্ধান্ত আসলে চূড়ান্ত হিসাবে বিবেচিত হবে। শেষ করতে হচ্ছে আজকের আপনাদের তিনজনকে ধন্যবাদ জানাচ্ছি। শেষ করতে হচ্ছে আজকে 24 ঘন্টা। দর্শক, এই ছিল আজকের আয়োজন। ধন্যবাদ সবাই।